This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোচবিহার থেকে ৫ সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। মনে করা হচ্ছে এই ৩ হ্যান্ডলারকে রীতিমতো ব্যবহার করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং এক ঢিলে ২ পাখি মারছিল। কেন বলা হচ্ছে এই কথা জানাবেন প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এটা একটা ফুল প্রুফ প্ল্যান ছিল, কিন্তু যেটা তারা সফলভাবে করতে পারেনি। তার কারণ কলকাতা পুলিশের এসটিএফ এবং রাজ্য পুলিশের এসটিএফ এর এই যৌথ অভিযান আমরা দেখলাম গতকাল তিনজনকে গ্রেফতার করা হয়েছে পাক গুপ্তচর সংস্থা। এরা কি করছিল? এরা মূলত সিম পাচার করছিল, ভুয়ো নথি দিয়ে তোলা যে সিম সেগুলি পাকিস্তানে পাচার করছিল। তার কোচবিহার হয়ে চোরাপথে বাংলাদেশ থেকে কাঠমান্ডু নেপালের এবং কাঠমান্ডু থেকে সেটা চলে যাচ্ছিল সরাসরি পাকিস্তান। এবং যাওয়ার পর তারা কি করছিল? তারা দুটো কাজ করছিল, অর্থাৎ একটা সিমে দুটো কাজ করার প্ল্যানিং করে দিয়েছিল এই আইএসআই। কিভাবে? সেটা হলো সিমটা চলে যেত পাকিস্তানে, সেখানে পাঞ্জাব প্রদেশ অর্থাৎ একেবারে যেটা ভারত পাকিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তান অর্থাৎ পাক ভূখণ্ডের একদম এলওসির কাছে, সেখানে কিছু কিছু জায়গায় ভারতীয় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায়। সেখানে এই সিমগুলোকে চালু করে তারা ফোন করতো ভারতীয় সামরিক বাহিনীর কন্ট্রোল রুমে, ভুয়ো পরিচয় দিয়ে ফোন করে বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করতো। অপর একটা কাজ করতো কি, ওই একই নাম্বারে ওই পাক ভূখণ্ডেই ওটিপি চলে আসতো হোয়াটসঅ্যাপ চালুর ক্ষেত্রে। তুমি জানো হোয়াটসঅ্যাপ চালু করতে গেলে ওটিপি প্রয়োজন। সেই ওটিপি দিয়ে পাকিস্তান সেনা ছাউনি, যেমনটা তদন্তকারীরা লোকেশন থেকে পাচ্ছেন, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এই জায়গাতে যে পাক সেনা ছাউনি রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে পাকিস্তানি আর্মি। এবং তারা মূলত কি করছে, হানি ট্র্যাপ ফেলছে ভারতীয় সামরিক বাহিনীর জওয়ানদেরকে ভুয়ো পরিচয় দিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তথ্য হাতিয়ে নিচ্ছে। এই দুটো পদ্ধতি ছিল যেটা খুবই খুবই ঝুঁকিপূর্ণ ছিল, যেটা বানচাল করতে পেরেছে রাজ্যের পুলিশ অর্থাৎ এসটিএফ। ধন্যবাদ। এই সরকার তাদের কোনো আশ্রয় দেবে না, তাদের কমপ্লিটলি এগেনস্টে, এবং তারা আরও বেশি স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হয়ে উঠেছে। আগে সরকার তাদের সাথেই হয়তো ছিল, এটা আমাদের ধারণা, কিন্তু এই সরকার, শুভেন্দু অধিকারী সরকার তো টেররিস্টদের সাথে নেই, সুতরাং তারা তো আর রাতারাতি ভালো মানুষ হয়ে যাবে না। স্লিপার সেল চারিদিকে রয়েছে, স্পেশালি বর্ডার ডিস্ট্রিক্টে যেখান থেকে ঢুকে বসে আছে অলরেডি। এখন তো বর্ডার এরিয়ায় আগে মমতা ব্যানার্জির সরকার জমি অবধি দেয়নি, ফেন্সিং করতেই দেয়নি যাতে এই লোকগুলো ঢুকতে পারে, টেররিস্টগুলো ঢুকতে পারে। এখন তো ঢুকতে পারবে না, যারা ঢুকে রয়েছে অলরেডি তারা এই স্লিপার সেলগুলো তৈরি করছে এবং ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। আমাদের রাজ্য থেকে পাকচর রানা রফ ওরফে ওয়াহাব আলমকে তো গ্রেপ্তার করা হয়েছে। 2025 সালে যে প্রাথমিক ভোটার লিস্ট বেরিয়েছিল সেই লিস্টে তার নাম রয়েছে, কিন্তু ফাইনাল অ্যাডজুডিকেশনে তার নাম বাদ যায়। এমনকি যে ইজাজের বাবার সমস্ত তথ্য নিয়ে সেই সমস্ত নিজের পরিচয়পত্র তৈরি করেছিল, সেই ইজাজের নামও ভোটার তালিকায় নেই। কেন? বিস্তারিত জানাবেন প্রতিনিধি সুপ্রিয় সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, শর্মিষ্ঠা, দেখো, এই যে রানা রাউত যাকে ইতিমধ্যে এসটিএফ এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে, এবং ইতিমধ্যেই যে তথ্য সামনে এসেছিল যে এই রানা রাউত সে 2012 সালে প্রথম নেপালে আসে এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় সে কিন্তু কলকাতাতে এসছে, এবং এই কলকাতাতে যাতায়াতের সূত্র ধরেই তার যে অপর সহযোগী তপসিয়া থেকে গ্রেপ্তার হয়েছে অর্থাৎ ইজাজ, সেই ইজাজের সহযোগিতাতে ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে সে ভোটার তালিকাতে নাম তোলে, এমনকি ভোটার কার্ড তৈরি করেছিল। এবং সেই ভোটার কার্ড যেটা ইতিমধ্যে টিভি9 বাংলার হাতে এসে পৌঁছেছে, 2025-এর আপডেটেড যে ভোটার লিস্ট যেটা 2026-এর জানুয়ারি মাসে প্রকাশ হয়েছিল, সেখানেও কিন্তু একেবারে স্পষ্ট ভাবে এই রানা রফ সেকশন করে যে ইজাজের বাবাকে নিজের বাবা পরিচয় দিয়ে ওয়াহাব আলম নাম নিয়ে যে ভোটার তালিকাতে নাম তুলেছিল সেটা স্পষ্ট রয়েছে। কিন্তু পরবর্তীতে বিধানসভা নির্বাচনের আগে যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়, সেই এসআইআর প্রক্রিয়াতে কিন্তু তার কাছে এই এনুমারেশন ফর্ম সেটা পৌঁছেছিল এবং তার হয়ে কে গ্রহণ করেছিল সেই প্রশ্ন যেমন রয়েছে। এবং এই এনুমারেশন ফর্ম জমা করার পরে কোথাও গিয়ে যারা বিএলও বা অন্যান্য যারা ছিলেন তাদের যে সন্দেহ হয় বা তারা যে তথ্য যাচাই করার জন্য যে হিয়ারিং এর জন্য তাকে নোটিশ করা হয়েছিল, সেই হিয়ারিং এ সম্ভাব্য তিনি হাজিরা দেননি, এবং সেই জায়গা থেকেই কিন্তু অ্যাডজুডিকেশন অর্থাৎ তার নাম যে বাদ গেছে সেটা কিন্তু স্পষ্টভাবে, এবং সেই ভোটার তালিকাও কিন্তু ইতিমধ্যে টিভি9 বাংলার হাতে এসে পৌঁছেছে। কিন্তু কিভাবে ভোটার তালিকাতে নাম তোলা বা এই ভোটার কার্ড তৈরি করা, নিজের নাম পরিবর্তন করে সে কি করে গেল সেটাই একটা তদন্ত করে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ সুপ্রিয়।
প্রত্যেক ইলেকশনের আগে 1600, 1700, 1200 ম্যাক্সিমাম এর মধ্যেই নামগুলো অ্যাডিশন হয়, কিন্তু আমাদের ওয়ার্ডের ক্ষেত্রে 2500, 3000। দীর্ঘদিন আমরা নির্বাচন কমিশনে রিপোর্ট করেছি যে অন্য ওয়ার্ডের ক্ষেত্রে হয় না, কিন্তু 66-র ক্ষেত্রে এত কি করে নাম ওঠে। এরও যে এখন হচ্ছে যে সমস্ত প্রমাণপত্র দেখিয়ে ভোটে নাম তুলতে হয়, রেসিডেন্সিয়াল প্রুফ, এজ প্রুফ। এবার অনেকের ক্ষেত্রেই আছে যাদের কাছে রেসিডেন্সিয়াল প্রুফ তফসিয়ায় ঠিক করে নেই। রেসিডেন্সিয়াল প্রুফ সরকারিভাবে না পাওয়া যায়, আমিও ভোটে নাম তুলেছি, আমরাও আমাদের সমস্ত অরিজিনাল প্রুফ দেখিয়ে তুলেছি। যার কাছে অরিজিনাল প্রুফ নেই সে নামটা তুলল কী করে? তার মানে আমরা জানি এমএলএ, কাউন্সিলর এদের কাছে গেলে পাওয়া যায়। তো এমএলএ মনে করেছেন 95 সাল থেকে তিনি কাউন্সিলর ছিলেন, আজকে কসবা বিধানসভায় এতদিনের এমএলএ, এটাই তার ক্রিম। সব ওয়ার্ড থেকে হেরে আসবেন, এখানে এসে জিতবেন। তিনিই ক্রিমটা বানিয়েছেন, তিনিই দিয়েছেন সার্টিফিকেট, তার সার্টিফিকেটের দ্বারা তুলেছেন। কি আধার কার্ড তৈরি করি আমরা, কি ভোটার কার্ড তৈরি করি আমরা? পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমাদের কাছ থেকে আসতে গেলে কি আমরা নিয়মিত একটা রেসিডেন্সিয়াল যেখানে থাকেন, গ্যাসের হোক, ইলেকট্রিকের হোক, কিংবা যে মা বাবার সার্টিফিকেট হোক, জন্ম সার্টিফিকেট, কিছু একটা আমরা দেখি এবং দেখেই তারপরে করি। এরকম আমার জ্ঞানে এরকম আমরা কোনো সার্টিফিকেট কোনো এরকম ধরনের লোককে দিইনি যাতে তারা কিরকম সে উইথাউট পেপার্স এসেছে আমরা দিইনি। আমরা তো পুলিশ নাকি তদন্ত করব, আর যদি এটাই হয় কি কিরকম সে, তাহলে প্রত্যেকটা ম্যাটারটা আমরা পুলিশকে পাঠাবো। পুলিশ ক্লিয়ারেন্স দিতে গেলে তারপরে আমরা সার্টিফিকেট দেবো। গভর্নমেন্ট একটা গ্যাজেট নোটিফিকেশন করে দিকে একটা আইন বাইর করে দিই কি আপনারা দিতে পারবেন না, পুলিশ যখন পর্যন্ত ক্লিয়ারেন্স দেবেন না। আমাদের তো এসে পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমাদের তো এসে পাবলিক চার্জ করে, কেন দেবেন না? কেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইসিআই এর যে ভোটার লিস্ট আছে তার মধ্যে চেক করে দেখছি তাদের নাম আছে কিনা, যাদের নাম থাকতে দিচ্ছি না, নাম কটা করব, হাজার হাজার এরকম কেস আছে। জাতীয় গান বন্দে মাতরমে অপমানের অভিযোগে সোনিয়াকে নিশানা অমিত শাহ। বন্দে মাতরমকে মর্যাদা দেওয়ার সহ্য করতে পারছেন না সোনিয়া গান্ধী। আপনি যা করছেন দেশবাসী দেখছেন, তারা আপনাকে ক্ষমা করবেন না, মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 80 साल के बाद बंकिम बाबू का ये अमर मंत्र, अमर गान जब फिर से सम्मान प्राप्त कर रहा है, वो भी सोनिया जी को राज नहीं आता है। सोनिया जी, 140 करोड़ की जनता आपको देख रही है। आपके द्वारा किया गया ये पाप इस देश की जनता कभी माफ नहीं करेगी, कभी माफ नहीं करेगी।